হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের অ্যাকাউন্টেন্সির থার্ড চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। এবার বিফোর আই স্টার্ট আপ উইথ দ্য চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, তোমাদেরকে ছোট্ট একটুখানি জিস্ট বলে দিই। নাও দিস চ্যাপ্টার ইজ বেসিক্যালি অল অ্যাবাউট জয়েন্ট স্টক কোম্পানি। আমরা সোল প্রপার্টারশিপ পড়েছি, পার্টনারশিপ পড়েছি, কোঅপারেটিভস পড়েছি এবং জয়েন্ট স্টক কোম্পানি পড়েছি। মনে আছে তো? তো এই যে জয়েন্ট স্টক কোম্পানিটা আমরা পড়েছি, এই শেয়ার ক্যাপিটালটা কিন্তু পুরোপুরি জয়েন্ট স্টক কোম্পানির উপর ডিপেন্ডেন্ট। মানে একটা জয়েন্ট স্টক কোম্পানি ঠিক যা যা কাজ করে, কিভাবে টাকাগুলো কালেকশন করে, সেই টাকাগুলো কিভাবে আমরা শেয়ারগুলো পারচেজ করি, সেই সব কিছু নিয়ে আমাদের অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। এবার আমি একটুখানি জেনে নিই যে কিভাবে আমরা জয়েন্ট স্টক কোম্পানিটা তৈরি করি। বেসিক্যালি জয়েন্ট স্টক কোম্পানিটা কি? ইট ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সনস। এখানে একটা ভলেন্টারি অ্যাসোসিয়েশন তৈরি করা হয়, যেখানে নাকি লোকজন নিজের থেকে আসে এবং এখানে এই অর্গানাইজেশনটাতে যোগ দেয়। এবার যারা নাকি প্রমোটার হয় আমাদের এই জয়েন্ট স্টক কোম্পানির, তারা কি করে? তারা কিছু ডকুমেন্টস তৈরি করে। কোন কোন ডকুমেন্টস তৈরি করে? মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করে, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন তৈরি করে, প্রসপেক্টাস তৈরি করে, এরকম অনেক ডকুমেন্টস তৈরি করে। এই ডকুমেন্টসগুলো তৈরি করে নিয়ে তারা কি করে? রেজিস্ট্রার অফ দ্য কোম্পানি আন্ডার কোম্পানিজ অ্যাক্ট, যে রেজিস্ট্রার থাকে তার কাছে নিয়ে গিয়ে ডকুমেন্টসগুলো জমা করে। সে চেকিং করে, চেকিং করে তারপরে আমাদের একটা সার্টিফিকেট দেয় যে হ্যাঁ, আপনারা এই অর্গানাইজেশনটা বা এই কোম্পানিটা শুরু করতে পারেন। তারপরে কোম্পানি কি করে? কোম্পানি কালেকশন করা শুরু করে ক্যাপিটাল। কেন? কারণ কি এটা একটা বড় মাপের অর্গানাইজেশন হয়। এখানে একজন দুজনের তো ব্যাপার নয়, অনেক লোকজন। কাজে একজন দুজনের টাকা দিয়ে এই বড় অর্গানাইজেশনটা তৈরি করা যায় না। দ্যাট ইজ ওয়াই দ্য কোম্পানি স্টার্ট কালেক্টিং ফান্ডস ফ্রম জেনারেল পাবলিক বাই ইস্যুইং শেয়ার্স। শেয়ার ইস্যু করে মার্কেটে এবং মার্কেট থেকে টাকা কালেকশন করে। এবার আমরা দেখে নিই ইন্ট্রোডাকশনটা কি, একটা জয়েন্ট স্টক কোম্পানি কি। হোয়াট ইজ আ কোম্পানি? না, আ কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই ল। এটা কিন্তু লিগাল একটা অর্গানাইজেশন, এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা পার্সন, এবং যেটা নাকি আমাদেরকে রেজিস্টার দ্বারা সার্টিফাই করিয়ে নিতে হয়। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ক্রিয়েটেড বাই ল। যেমন আমরা জানি সোল প্রপার্টারশিপের জন্য কোনো রেজিস্ট্রেশন দরকার হয় না, কিন্তু জয়েন্ট স্টক কোম্পানির জন্য কিন্তু রেজিস্ট্রেশনটা ইজ আ মাস্ট। নেক্সট ইজ a company means group of persons associated together for the attainment of a common end। মানে সব লোকজন যারা নাকি অ্যাসোসিয়েটেড আছে এই অর্গানাইজেশনের সাথে, তাদেরকে কিন্তু একটাই অবজেক্টিভ রাখতে হবে, একটা কমন গোল রাখতে হবে, whether it's a social goal or an economic goal. The next one is section 3(1) of subclause 1 of the Companies Act 1956 define করে কোম্পানিকে as a company is formed and registered under the act or an existing company। মানে কোম্পানিটা তৈরি করা হয় এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয় আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানিজ অ্যাক্ট কত? 1956 আগে চলতো, তোমরা হয়তো শুনেছো, এখন 2013-এও নতুন একটা কোম্পানিজ অ্যাক্ট তৈরি হয়েছে। এবার এক্সিস্টিং কোম্পানি আমরা আগের ডেফিনেশনে দেখেছি। দেখো, এক্সিস্টিং কোম্পানি, এক্সিস্টিং কোম্পানি মানে কি বলো তো? মানে ইট মিনস আ কোম্পানি ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার এনি অফ দ্য আর্লিয়ার কোম্পানি ল। যদি আগে ধর 2013 মেনে আমরা এখন চলছি, এখন যদি 1956 কোম্পানিজ অ্যাক্টের আন্ডারেও কোনো অর্গানাইজেশন, কোনো কোম্পানি এরকম তৈরি হয়ে থাকে জয়েন্ট স্টক কোম্পানি, আমরা কিন্তু তাদেরকেও কোম্পানি হিসেবেই মানবো। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এবার আমরা যাই আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ আ কোম্পানি। কিছু ছোট কয়েকটা পয়েন্টস আমরা জেনে নিই। ফার্স্ট ওয়ান ইজ আ লিগাল সেপারেট এন্টিটি। এটা একটা সেপারেট লিগাল এন্টিটি হয়, এটা কিন্তু কোনো কারোর নিজস্ব প্রপার্টি হয় না। যেই আমরা রেজিস্ট্রেশন করিয়ে নিই, ইট বিকামস আ সেপারেট লিগাল এন্টিটি। নেক্সট, ইট ইজ আ হ্যাজ আ লিমিটেড লায়াবিলিটি। আমরা জানি যখন নাকি একজন ওনার থাকে বা দুজন তিনজন ওনার থাকে, মানে সোল প্রপার্টারশিপ বলো বা পার্টনারশিপ বলো, এখানে কিন্তু লায়াবিলিটিটা আনলিমিটেড থাকে। মানে তোমারই সব কিছু টাকা তোমাকেই ইনভেস্ট করতে হয় এবং তার যত রকম দায়বদ্ধতা থাকে, যত রকম কিছু প্রফিট হোক বা লস হোক, কোম্পানির যত রকম দায়বদ্ধতা সবটা কিন্তু ওনারের ওপরে চলে আসে। কিন্তু অ্যাজ বিকজ ইটস আ জয়েন্ট স্টক কোম্পানি, এর ওপর কিন্তু পুরোটা দায়ভার থাকে না একজন দুজনের ওপর। যারা যারা শেয়ার হোল্ডার্স থাকে তাদের সবাইকে দায়বদ্ধতাটা ভাগ করে নিতে হয়। নেক্সট ইজ পারপেচুয়াল সাকসেশন। পারপেচুয়াল সাকসেশন মানে কি? মানে অ্যাজ বিকজ দিস ইজ অ্যান আর্টিফিশিয়াল কোম্পানি, একটা আর্টিফিশিয়াল পার্সন, তাই জন্য কোনো একজন লোক ধরো মারা গেল ডিউ টু ডেথ বা
কেউ একজন ব্যাংক্রাফট হয়ে গেল, মানে কারোর ব্যাংকে সব টাকা চলে গেল, বা ধরো কেউ একজন মারা গেল, কেউ রিটায়ার করে গেল, যে কোনো আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস কোম্পানি মাস্ট গো অন, কোম্পানি কিন্তু চলতে থাকে, কোম্পানি কিন্তু থেমে যায় না। দ্য নেক্সট পয়েন্ট ইজ ইট হ্যাজ আ কমন সিল, অ্যাজ বিকজ ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন, এই তো নিজে সাইন করতে পারে না, তাই জন্য এর একটা সিল থাকে যেটা নাকি ইউজ করা হয় সব জায়গায়। দ্য নেক্সট পয়েন্ট ইজ ট্রান্সফারেবিলিটি অফ শেয়ার্স। এইখানে কি হয় জানো, শেয়ার্স তো আমরা মার্কেটে ইস্যু করি, কোম্পানি মার্কেটে শেয়ার ইস্যু করে, এবং শেয়ার হোল্ডার্সরা কি করে, তারা টাকা দেয় এবং দিয়ে শেয়ারগুলো কিনে নেয়। এবার ধরো একজন, আজকে আমি একটা শেয়ার কিনলাম কোম্পানির, এবার আমার আজকে মনে হচ্ছে কালকে যে আমার ভালো লাগছে না, এই শেয়ারটা আমি কন্টিনিউ করতে চাই না, আমি কি করব, আমার এই কোম্পানির শেয়ারটাকে আমি বিক্রি করে দেবো। এবার ধরো তুমি কিনলে, তাহলে এতদিন কিন্তু শেয়ার হোল্ডিংটা আমার কাছে ছিল, মানে আমি ওনার ছিলাম কোম্পানির, এবার যেই তুমি কিনে নিলে আমি ছেড়ে দিলাম, মানে ওনারশিপ থেকে আমি বেরিয়ে গেলাম, তুমি ঢুকে গেলে, মানে শেয়ারগুলো কি হলো, ট্রান্সফারেবল ইন নেচার, আজকে আমি আছি কালকে তুমি হয়ে যাবে। দ্য নেক্সট ওয়ান ইজ সেপারেট প্রপার্টি। এটা অ্যাজ বিকজ একটা সেপারেট প্রপার্টি, এর ওনারশিপ আর কন্ট্রোল কিন্তু সেপারেট থাকে, মানে ওনারশিপটা থাকে ওনার্সদের হাতে, মানে শেয়ার হোল্ডার্সদের হাতে, কিন্তু কন্ট্রোলটা কি হয়, কন্ট্রোলটা চলে যায় বোর্ড অফ ডিরেক্টরসদের কাছে। এবার বোর্ড অফ ডিরেক্টরস কারা, বোর্ড অফ ডিরেক্টরস হলো তারা যাদেরকে এই শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে কিছু কিছু লোককে ইলেক্ট করা হয়, প্রপারলি সিলেকশন হয়ে যায়, তারপরে ইলেকশন করা হয়, ইলেকশন করে বোর্ড অফ ডিরেক্টরস বানানো হয়। তাই জন্য ওনারশিপ থাকে কিছু লোকের হাতে, সব মানে যারা ওনার্স, যারা নাকি শেয়ার হোল্ডার্স হয়, কিন্তু কিছু লিমিটেড লোকের কাছে কিন্তু এই যে কন্ট্রোলটা চলে যায়, যারা নাকি এই কোম্পানিটাকে চালায়। ঠিক আছে, কোম্পানি যখন শেয়ার ইস্যু করে মার্কেটে টু দ্য পাবলিক, পাবলিকরা যাতে কেনে তার জন্য 3 রকম মেথডে টাকাগুলো কালেকশন করে। একটা করে লামসাম পেমেন্ট। লামসাম পেমেন্ট মানে তুমি একবারে পুরোটা টাকা দিয়ে দাও, যতটা তুমি শেয়ার পারচেজ করতে চাও ততটার যতটা টাকা হয় তুমি দিয়ে দিলে এবং কোম্পানি তোমার নামে শেয়ারটা দিয়ে দিল। দিস ইজ আ লামসাম পেমেন্ট। নাম্বার 2, ইনস্টলমেন্ট পেমেন্ট। ইনস্টলমেন্ট পেমেন্ট মানে তুমি যখন কিনতে যাচ্ছ তুমি একটা ডাউন পেমেন্ট করে দিচ্ছ, আর তোমার ডাউন পেমেন্টের পরে বাকি যে ব্যালেন্স টাকাটা থাকে ওটা তুমি পার্ট বাই পার্ট প্রত্যেক মাসে মাসে ইনস্টলমেন্ট পেমেন্ট করো। জানো তো এটা? সিমিলারলি হিয়ার অলসো কোম্পানি যে শেয়ারটা সেল আউট করে টু দ্য পাবলিক, প্রথমে একটা লামসাম পেমেন্ট করে দিতে হয়, তারপরে ডাউন পেমেন্টের পরে যখন বাকি যে ব্যালেন্সটা থাকে সেটাকে আমরা কখনো 3 ইকুয়াল ইনস্টলমেন্টস, কখনো 4 ইকুয়াল ইনস্টলমেন্টসে আমরা পেমেন্ট করে দিই। ঠিক আছে। আর নাম্বার 3 হলো কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। মানে আমরা ক্যাশে নয়, আমরা অন্য কোনো কনসিডারেশনে, অনেক সময় হয় আমরা অ্যাসেট সিএ করি, তো কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, অন্য যে কোনো কনসিডারেশন দিয়ে আমরা পেমেন্টটা করতে পারি ফর পারচেজ অফ দ্য শেয়ার্স। এবার আমাদের এই চ্যাপ্টারে যে মেইন দরকার, আমাদের লামসাম পেমেন্ট দিয়ে কাজ নেই, আমাদের মেইন দরকার হলো ইনস্টলমেন্ট মেথড। এবার ইনস্টলমেন্ট মেথডটা কিভাবে করি আমি দেখে নিই। এই ইনস্টলমেন্ট মেথডের জন্য আমাদের 3-4টে স্টেজ হয়। নাম্বার 1 ইজ অ্যাপ্লিকেশন স্টেজ, নাম্বার 2 অ্যালটমেন্ট স্টেজ, অ্যান্ড নাম্বার 3 কল স্টেজ। এবার এই অ্যাপ্লিকেশন স্টেজটা কি? এই অ্যাপ্লিকেশন স্টেজটা হলো সবথেকে প্রথম স্টেজ, যেখানে নাকি শেয়ার হোল্ডার্সরা, যারা নাকি শেয়ারটা পারচেজ করতে চায়, তারা কি করে, একটা অ্যাপ্লিকেশন করে টু দ্য কোম্পানি যে আমি আপনার এতগুলো শেয়ার পারচেজ করতে চাই, অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন মানি। মানে যে স্টেজে কিছু কিছু টাকা ঠিক করা থাকে, যে অ্যাপ্লিকেশন স্টেজে এত টাকা, অ্যালটমেন্ট স্টেজে এত টাকা দিতে হবে, কল স্টেজে এত টাকা দিতে হবে, ওই যে অ্যাপ্লিকেশন স্টেজের টাকাটা থাকে, ওই টাকাটা দিয়ে কোম্পানিকে অ্যাপ্লাই করতে হয় যে আমি আপনার এতগুলো শেয়ার পারচেজ করতে চাই, এবং তার সাথে একটা অ্যাপ্লিকেশন মানি দিয়ে দেওয়া হয়। তখন কোম্পানি ওই অ্যাপ্লিকেশনের টাকাটা পায়, সে তারপরে কি করে, নেক্সট স্টেজে যায়, অ্যালটমেন্ট স্টেজ। যখন সে অ্যালটমেন্ট স্টেজে যায়, অ্যালটমেন্ট স্টেজে গিয়ে অ্যালটমেন্টের টাকা চায়, অ্যালটমেন্টের টাকা দিতে হয়, এবং ফাইনালি কল স্টেজে গিয়ে কখনো কোনো কোম্পানি কি করে, আইদার একটা কল করে, দ্যাট ইজ অনলি ওয়ান কল, কল স্টেজে, আবার কোনো কোম্পানি দুটো কলে ভাগ করে দেয়, দ্যাট ইজ ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল। তো এইটা গেল আমাদের স্টেজেস অফ ইনস্টলমেন্ট। এবার আমরা জানি জেনারেলি একটা শেয়ারের যে ভ্যালুটা হয় সেটাকে আমরা বলি ফেস ভ্যালু। যেমন ধরো একটা শেয়ারের দাম হলো, একটা শেয়ারের দাম হলো 10 টাকা, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফেস ভ্যালু অফ দ্য শেয়ার। এখন এই শেয়ারটাকে আমি 3 রকম ভাবে ইস্যু করতে পারি। যেমন অ্যাট পার, মানে 10 টাকার শেয়ারটা আমরা 10 টাকাতেই ইস্যু করছি, দ্যাট ইজ কল্ড
ইস্যুইং অফ শেয়ার অ্যাট পার, মানে পার ভ্যালুতে, 10 টাকার দাম 10 টাকাতে আমরা ইস্যু করছি, লোকের কাছ থেকে লোককে বিক্রি করছি। বা কখনো 100 টাকার শেয়ার হয়, সেই 100 টাকার শেয়ারটা আমরা 100 টাকাতেই মার্কেটে বিক্রি করছি, দ্যাট ইজ কল্ড ইস্যু অফ শেয়ার অ্যাট পার। নেক্সট হলো অ্যাট প্রিমিয়াম। যখন কোনো কোম্পানির খুব ভালো গুডউইল হয়ে যায় না, মানে মার্কেটে কোম্পানির খুব নাম, তখন কি হয়, তখন আমরা 10 টাকার শেয়ারটা কিন্তু 12 টাকাতে বিক্রি করতে পারি এবং লোকে সেটা কিনবেও। কেন? কারণ কি আমার কোম্পানির লসে রান করে না, আমার কোম্পানির খুব প্রফিটেবল কোম্পানি, আমার কোম্পানির গুডউইলটা প্রচুর ভালো। তখন আমরা কি করি, 10 টাকার ফেস ভ্যালু যে শেয়ারটা, সেটাকে আমরা 12 টাকা, 14 টাকা, 15 টাকাতে বিক্রি করতে পারি, দ্যাট ইজ ইস্যু অফ শেয়ার অ্যাট প্রিমিয়াম। আর যখন কোনো নতুন কোম্পানি হয়, তখন তারা ভয়ে থাকে যে আমার কোম্পানির শেয়ার লোকে কিনবে তো, তখন আমরা কি করি, কোম্পানি ইস্যু করে অ্যাট ডিসকাউন্ট, মানে 10 টাকা ফেস ভ্যালু হলে সেটাকে আমরা 8 টাকা বা 9 টাকাতে বিক্রি করি। ঠিক আছে, এবার আমরা একটা জরুরি জিনিস জানবো কিন্তু, দ্যাট ইজ সাবডিভিশন অফ শেয়ার ক্যাপিটাল অফ আ কোম্পানি। মানে এই যে কোম্পানির যে শেয়ার ক্যাপিটালটা হয়, ধরো একটা কোম্পানি যখন রেজিস্ট্রেশন করায়, তখন কোম্পানিটা কি বলে যে আমার এতটা অবধি ম্যাক্সিমাম লিমিট থাকে। ধরো একটা কোম্পানি চাইছে, একটা জয়েন্ট স্টক কোম্পানি চাইছে যে আমার 10 লাখ টাকা হবে মাই শেয়ার ক্যাপিটাল, ম্যাক্সিমাম 10 লাখ টাকা অবধি আমি কোম্পানিটার শেয়ার ক্যাপিটাল তুলতে পারি। তো ফার্স্ট ওয়ান ইজ অথরাইজড ক্যাপিটাল, মানে ইট মিনস দ্য face value of the shares which a company is authorized to issue by its memorandum of association. memorandum of association এ যেই টাকাটা ধার্য করা থাকে যে কোম্পানি এতটা অবধি শেয়ার ইস্যু করতে পারে। ধরো রেজিস্ট্রার বললো আপনি 10 লাখ টাকা অবধি ইস্যু করতে পারেন, তো অথরাইজ ক্যাপিটাল তাহলে কত, 10 লাখ রুপিস। ঠিক আছে, এবার ওই 10 লাখ রুপিসটা কিন্তু কোম্পানি কি করে, ফেস ভ্যালু দিয়ে ডিভাইড করে নাম্বার অফ শেয়ার্স বার করে। ধরো 10 লাখ টাকা ডিভাইডেড বাই 10 রুপিস পার শেয়ার যদি হয়, তার মানে 1 লাখ শেয়ার অবধি কোম্পানি কিন্তু ইস্যু করতে পারে। নেক্সট ইজ issued capital. Issued capital কি, it is that part of the authorized capital which is issued to the public for subscription and allotment. এবার কোম্পানির কাছে প্রভিশন আছে 10 লাখ টাকা অবধি কোম্পানি ইস্যু করতে পারে। ঠিক আছে, কিন্তু কোম্পানি ধরো যেহেতু নতুন নতুন শুরু করেছে ইস্যু করা, কোম্পানি কি করছে, আমি এখন 1 লাখ টাকা অবধি আমার ক্যাপিটাল চাইছি, তখন আমি কি করব, 1 লাখ ডিভাইডেড বাই 10 রুপিস যদি ফেস ভ্যালু হয়, তাহলে আমার নাম্বার অফ শেয়ার্স কত হয়ে যাবে বলো তো, 10,000 শেয়ার্স। ভেরি গুড, মানে 10,000 শেয়ার্স কোম্পানি ইস্যু করছে। এবার কোম্পানি তো চাইছে আমি 10,000টা শেয়ার ইস্যু করব, 10 টাকা করে পার শেয়ার, তো আমার 1 লাখ টাকা ইস্যু ক্যাপিটাল চলে আসবে। এবার ধরো অনেক সময় হয় লোকজন খুব বেশি ইন্টারেস্টেড তার কোম্পানির টাকাটা কি ওই কোম্পানির মধ্যেই নিজের টাকাটা ইনভেস্ট করতে বা ওদের শেয়ারটা পারচেজ করতে। আবার অনেক সময় হয় কোম্পানির কেউ কিনতেই চাইছে না শেয়ারসগুলো, তো দু রকম কেস হতে পারে। The next third one is subscribed capital. It is that part of the issued capital which has been subscribed by the public. মানে পাবলিক কতটা কিনতে চাইছে, হতে পারে কোম্পানি যতটা অ্যালট করতে চাইছে ততটাই কোম্পানি কিনতে চাইছে। অনেক সময় এমন হয় যে পাবলিক হয়তো তার থেকে বেশি চাইছে, বা অনেক সময় হয় পাবলিক হয়তো তার থেকে কম চাইছে। তো ইস্যুড ক্যাপিটালের অতটাই পার্ট যতটা নাকি পাবলিক কিনতে চাইছে। ধরো কোম্পানির যে ক্যাপিটাল ছিল, আমরা 10,000 শেয়ার দেখেছিলাম, ওই 10,000 শেয়ারের মধ্যে পাবলিক কিনতে চাইছে 12,000 শেয়ার, মানে 10,000 শেয়ারের থেকেও বেশি কিনতে চাইছে, দ্যাট ইজ কল্ড ওভার সাবস্ক্রিপশন। আর যদি ধরো লোক কিনতেই চাইছে না, আমরা 10,000 বিক্রি করতে চাইছি কিন্তু লোক শুধু 8,000 শেয়ার পারচেজ করতে চাইছে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ আন্ডার সাবস্ক্রিপশন। am I ক্লিয়ার? তো সাবস্ক্রিপশন হয় 10,000 পারচেজ করতে চাইছে মানুষ, বা 12,000 করতে চাইছে, বা 8,000 করতে চাইছে। 10,000 করলে তো কোনো অসুবিধা নেই, যতটা আমি বিক্রি করতে চাইছি তুমি ততটা কিনতে চাইছো, দ্যাট ইজ নর্মাল সাবস্ক্রিপশন। যদি আমি বেশি কিনতে চাই, ওভার সাবস্ক্রিপশন, আর যদি আমি কম কিনতে চাই, আন্ডার সাবস্ক্রিপশন। ঠিক আছে, এবার নেক্সট ইজ কল্ড আপ ক্যাপিটাল। এবার কোম্পানির ডিরেক্টরসরা কি করে, ধরো কোম্পানি ডিরেক্টরসরা চাইছে, ইট ইজ দ্যাট পার্ট অফ দ্য সাবস্ক্রাইবড ক্যাপিটাল উইচ দ্য ডিরেক্টরস হ্যাভ কল্ড আপ ইন অর্ডার টু ক্যারি অন দ্য বিজনেস অফ দ্য কোম্পানি। এবার একটা ফেস ভ্যালু হলো 10 টাকা, কোম্পানির যে ডিরেক্টরসরা তারা বলছে আমি 8 টাকা অবধি কল করতে চাইছি, তো দ্যাট 8 rupees will be called as called up capital multiplied by number of shares. So it is that part of the subscribed capital which the directors have called up. 8 টাকা অবধি কল করলো, তো called up ওটাকে আমরা called up capital বলবো। নেক্সট ওয়ান ইজ পেইড আপ ক্যাপিটাল।
It is that part of the called up capital which is actually received in cash by the company. অনেক সময় আমরা চাই 8 টাকা অবধি, কিন্তু লোকজন কি করছে, লোকজন 6 টাকা অবধি পেমেন্ট করতে পারছে, তাহলে 6 টাকা অবধি কি হবে আমার পেড আপ ক্যাপিটাল মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ শেয়ার্স। মানে ধরো আমি 10,000 শেয়ার ইস্যু করতে চাইছিলাম, লোক খালি 6 টাকা অবধি দিয়েছে, তাহলে আমার 6 rupees multiplied by 10,000 shares will be known 60,000 will be my paid up capital. আর next one is uncalled capital, যেইগুলো পেড আপ নয় দ্যাট ইজ আনকল্ড ক্যাপিটাল। মানে ধরো আমার 2 টাকা বাকি থেকে যাচ্ছে, আমার কল আপ করেছিলাম 8 টাকা অবধি, সো আনকল্ড কোনটা থেকে যাচ্ছে, 2 টাকাটা থেকে যাচ্ছে। তো ইট ইজ দ্যাট পার্ট অফ দ্য সাবস্ক্রাইব ক্যাপিটাল which has not yet been called up by the directors. The difference between the subscribed capital and the called up capital is represented as uncalled capital. এবার আমরা থিওরি পার্টটা পুরো কমপ্লিট করে নিয়েছি, লেট আস কাম টু দ্য প্র্যাকটিক্যাল পোর্শন। এবার দেখো, আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা শেয়ারকে আমরা যে ইনস্টলমেন্টে ভাগ করি, আমি তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট হলো অ্যাপ্লিকেশন স্টেজ, তারপরে হয় অ্যালটমেন্ট স্টেজ, তারপরে হয় কল স্টেজ। ঠিক আছে, তো আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। ধরো একটা শেয়ারের ফেস ভ্যালু হলো 10 টাকা, তো যদি 10 টাকা হয় তো কোম্পানি কি করে, 4টে পার্টে এটাকে ডিভাইড করে নেয়। অ্যাপ্লিকেশন স্টেজে ধরো 3 টাকা দিচ্ছে, অ্যালটমেন্ট স্টেজে 3 টাকা দিচ্ছে, ফার্স্ট কলে 2 টাকা দিচ্ছে, আর ফাইনাল কলে 2 টাকা দিচ্ছে। তো টোটাল 3 + 3 6, 6 + 4 10, 10 টাকা ফেস ভ্যালু হয়ে গেল। এবার কি করে আমরা শেয়ারগুলোকে ডিস্ট্রিবিউট করব, বা তার জন্য আমরা কি কি জার্নাল এন্ট্রিজ পাস করব। জেনারেলি প্রত্যেকটা স্টেজের জন্য আমরা জানি 2টো করে এন্ট্রি হয়, একটা হলো ডিউর এন্ট্রি, একটা হলো রিসিটের এন্ট্রি। যখন প্রথমে ডিউ হয় তখন ডিউর এন্ট্রি পাস করি, যখন আমরা রিসিভ করি তখন রিসিভের এন্ট্রি পাস করি। প্রথম অ্যাপ্লিকেশন স্টেজে কি হয়, অ্যাপ্লিকেশন স্টেজে আমরা ফার্স্ট এন্ট্রিটা যখন অ্যাপ্লিকেশনটা পাই, কোম্পানি যখন অ্যাপ্লিকেশন পায় ফ্রম দ্য শেয়ার হোল্ডার্স যে আমি আপনার কাছ থেকে এতটা শেয়ার পারচেজ করতে চাই, তখন তারা কি করে, তখন তারা টাকাটা অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন মানি দিয়ে দেয়। তো অ্যাপ্লিকেশন মানি যখন কোম্পানি পাচ্ছে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ধরো একটা লোক 10টা শেয়ার পারচেজ করতে চাইছে, 10টা শেয়ারের জন্য সে কত টাকা করে দেবে, হি উইল পে ₹3 পার শেয়ার, তাহলে 10 × 3, 10টা শেয়ারের জন্য সে 3 টাকা করে দেবে। সিমিলারলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ ₹30। বোঝা গেল? এবার নাও যখনই আমি ডিউর এন্ট্রিটা পাস করে দিলাম, এরপর আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকাটাকে ট্রান্সফার করে দেবো, দ্যাট ইজ রিসিভ হয়ে যাবে। তো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সিমিলারলি ₹30 হয়ে গেল। তো ফার্স্টে আমরা টাকাটা পেলাম, তারপরে আমরা টাকাটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। সিমিলারলি ফর দ্য আদার 3 স্টেজেস, দ্যাট ইজ অ্যালটমেন্ট, ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল, প্রথমে আমরা কি করব, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ফার্স্টে টাকাটা ডিউ হবে, তারপরে টাকাটা রিসিভ হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। এবার ধরো ওই 10টা শেয়ারেরই আমাদের এখানে কত টাকা করেছিল, 3 টাকা করেছিল, তো 10 × 3, অ্যালটমেন্ট স্টেজের জন্য ₹30, হিয়ার অলসো ₹30, সেম অ্যামাউন্ট ব্যাংকে টাকা পাবো, তো 30 and 30। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা কি করব, ফার্স্ট কল, আমাদের ফার্স্ট কলে 2 টাকা করে আছে, তো 10 টাকা ইন্টু ₹2 per share, that is ₹20, here equity share first call account debit to equity share capital, bank account debit to equity share first call 20, and ঠিক যেরকম আমরা ফার্স্ট কলের জন্য এন্ট্রি পাস করেছি, সেম ভাবে আমরা ফাইনাল কলের জন্য পাস করে দেব, that is ₹10 into ₹2 per share, that is 20, here also 20। বোঝা গেছে? তাহলে কি করলাম, তাহলে যে কোনো এক একটা স্টেজে পার স্টেজ 2টো করে এন্ট্রি পাস করছি, একটা ডিউর এন্ট্রি পাস করছি, একটা রিসিভের এন্ট্রি পাস করছি। ডিউর এন্ট্রিটা সব থেকে প্রথমে আমরা যখন অ্যাপ্লিকেশন স্টেজ করি তখন আমরা রিসিভের এন্ট্রিটা আগে পাই, ডিউর এন্ট্রিটা পরে পাস করি। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, অ্যান্ড ফর আদার স্টেজেস আমরা আগে ডিউর এন্ট্রি পাস করি, তারপরে রিসিভের এন্ট্রি পাস করি। তো ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। সিমিলারলি কলের জন্য ফার্স্ট কল যেমনি হয়, ফাইনাল কলও সেম ভাবে করে দেবো। আচ্ছা, আমরা জার্নাল এন্ট্রিজ তো জেনে নিয়েছি কিভাবে জার্নাল এন্ট্রিজ পাস করতে হয়। চলো এবার চট করে আমরা অঙ্কটা করে নিই। হ্যাঁ,
Beta Company Limited issued 10,000 equity shares at rupees 10 each at par. মানে কোম্পানি কতগুলো ইকুইটি শেয়ার ইস্যু করছে? 10,000টা করছে এবং এক একটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা করে, ঠিক আছে? এবং 10 টাকার শেয়ারটা পারেই ইস্যু করছে, মানে ফেস ভ্যালুতেই ইস্যু করছে, না প্রিমিয়াম না ডিসকাউন্ট। দ্য শেয়ার মানি ওয়াজ পেয়েবল অ্যাজ, ওই 10 টাকাটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করেছে দেখো চারটে কলে। একটা হলো অ্যাপ্লিকেশন রুপিস 3, allotment রুপিস 2, ফার্স্ট কল রুপিস 2 অ্যান্ড ফাইনাল কল রুপিস 3। মানে 3 2 5 প্লাস 2 8 আর 7 প্লাস 3 10। Now the application for all the shares were duly received and the shares were properly allotted. কোম্পানি কি করেছে? কোম্পানি শেয়ার্স এর জন্য অ্যাপ্লিকেশন প্রপারলি রিসিভ করেছে এবং শেয়ারসগুলোকে প্রপারলি অ্যালট করেছে। দ্য অ্যামাউন্ট পেয়েবল ওয়ার টাইমলি রিসিভড, জার্নালাইজ দ্য ট্রানজাকশনস ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি। তো চলো চট করে আমরা জার্নাল এন্ট্রিজগুলো পাস করে নিই। আচ্ছা, তোমরা সবাই অঙ্কটা টুকে নিয়েছো তো নিজেদের কপিতে? আচ্ছা, চলো এবার অঙ্কটাকে আমরা সলভ করি। আমাদের কোয়েশ্চেনটা ছিল বিটা লিমিটেড, যেখানে নাকি কোম্পানি কত শেয়ার ইস্যু করছে? 10,000 শেয়ার ইস্যু করছে, ঠিক আছে? আর এক একটা শেয়ারের ফেস ভ্যালু বলে দিয়েছে 10 টাকা, যেটা নাকি আমরা ডিস্ট্রিবিউট কিভাবে করেছি? অ্যাপ্লিকেশন স্টেজে 3 টাকা রয়েছে, allotment স্টেজে 2 টাকা রয়েছে, ফার্স্ট কলে 2 টাকা রয়েছে, আর ফাইনাল কলে আমাদের 2 টাকা রয়েছে। এবার চলো আমরা অঙ্কটাকে সলভ করে ফেলি। আমরা জানি ফার্স্ট অ্যাপ্লিকেশনে আমরা কি করেছি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। কত টাকা করে করব? 10,000 শেয়ার ছিল আমার কাছে, তো 10,000 ইন্টু রুপিস 3 পার শেয়ার, তার মানে 30,000। ঠিক আছে? আচ্ছা, নাও সেম অ্যামাউন্ট অ্যাপ্লিকেশন ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। সবাই লিখে ফেলো 30,000। 30,000 কেন হচ্ছে বুঝতে পারছো তো? বিকজ 10,000 শেয়ার ইস্যু করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন মানি মাল্টিপ্লাই করে দিয়েছি, তো 10,000 ইন্টু 3, দ্যাট ইজ 30,000 রুপিস। ওকে, নাও কামস টু দ্য সেকেন্ড স্টেজ। এবার বলেছি ফার্স্ট এন্ট্রিটা কি হয়? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। এখানে আমরা কত করব? 10,000 শেয়ার ছিল আমাদের কাছে, ইন্টু রুপিস 2 পার শেয়ার। কেন 2? বিকজ আমাদের অ্যালটমেন্টে 2 টাকা করেছিল, তো ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে আমরা চলে গেল 20,000 rupees. Similarly, for bank account to equity share allotment 20,000 only. বুঝতে পেরেছো কি হলো? এবার আমরা চলে আসবো আমাদের ফার্স্ট কলে। ফার্স্ট কলে দেখো কত টাকা করেছিল? 2 টাকা করেছিল, তো সেম থিং 10,000 shares into rupees 2 per share for the first call, that is 20,000. ব্যাংকেও ট্রান্সফার করে দেবো 20,000 টাকা করে। অ্যান্ড ফাইনাল কলে উই ওয়ার লেফট আউট উইথ 3 টাকা। আর ইকুইটি শেয়ার ফাইনাল কলে আমাদের 3 টাকা বাকি থেকে যাচ্ছে, তাহলে ইকুইটি শেয়ার ফাইনাল কলে আমরা কি করব না 10,000 শেয়ার্স আমাদের কাছে যেটা ছিল 10,000 শেয়ার্স ইন্টু রুপিস 3 পার শেয়ার, কারণ কি আমাদের ফাইনাল কলে 3 টাকা করে আছে, তাহলে আমাদের ভ্যালু এসে যাচ্ছে এখানে 30,000। আর similarly bank account debit to equity share final call 30,000 only. ঠিক, সবাই বুঝতে পারলে তো কি করলাম? তাহলে আমার কাছে 10 টাকার ফেস ভ্যালু শেয়ার ছিল, কতগুলো শেয়ার ছিল? 10,000টা শেয়ার ছিল, তাহলে আমি সেটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম এইভাবে। অ্যাপ্লিকেশন স্টেজে আমি 2 টাকা করে 3 টাকা করে পেয়েছিলাম, তা 10,000 ইন্টু 3 করে দিলাম। আর অ্যালটমেন্ট স্টেজে আমি 2 টাকা করে পেয়েছিলাম, তো আমি 10,000 ইন্টু 2 রুপিস করে দিলাম। ফার্স্ট কলে আমি 2 টাকা করে পেয়েছিলাম, তো 10,000 ইন্টু 2 করে দিলাম। অ্যান্ড ফাইনাল কলে আমাদের 3 টাকা বাকি ছিল, তো 3 টাকা ইন্টু 10,000 করে আমি ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল করলাম। সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে আমি করলাম? প্রত্যেকটা স্টেজে 2টো করে এন্ট্রি, একটা হলো ডিউর এন্ট্রি, একটা হলো রিসিভের এন্ট্রি। যখন আমি ডিউ করছি, ডিউর একটা এন্ট্রি যাচ্ছে, আর যখন আমি ক্যাপিটালে ট্রান্সফার করে দিচ্ছি টাকাটা, তখন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, দ্যাট টাইম ইট ইজ আ রিসিভ এন্ট্রি। মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের এন্ট্রিটা হলো ডিউর এন্ট্রি হয়ে যাচ্ছে, আর ব্যাংক অ্যাকাউন্টের এন্ট্রিটা হয়ে যাচ্ছে আমাদের রিসিভের এন্ট্রি। অ্যাপ্লিকেশন স্টেজের জন্য আগে রিসিভের এন্ট্রি হয়, তারপরে ডিউর এন্ট্রি হয়, আর বাকি সব স্টেজের জন্য আগে ডিউর এন্ট্রি হয়, তারপরে রিসিটের এন্ট্রি হয়। সবাই ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ? সবাই ঠিক মতো বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।